প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা কামাল মিয়াজি। আজ আপনাদের মাঝে আপনাদের অন রিকোয়েস্টে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ব্রিক ওয়ালের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার অথবা মালিক অথবা একজন দক্ষ মিস্ত্রি হিসেবে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করা উচিত। আমি কি ভুল করেছি নাকি আমি সঠিক ওয়েতে আছি, আমাকে জানতে হবে, তারপরে করতে হবে। অর্থাৎ ব্রিক ওয়ালের আগেই আমাকে জানতে হবে ব্রিক ওয়ালের স্টেপগুলো কি কি আছে। দেখে নেন, বর্তমান প্রযুক্তি এমন একটি সহজ অবস্থান এসেছে, আপনি চাইলে একজন ইঞ্জিনিয়ার ছাড়াই ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের ভিডিওর মাধ্যমে আপনার কাজের সুবিধা নিতে পারেন। তো আমরা এই ক্ষেত্রে কথা না বাড়িয়ে আপনাদেরকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি তা হলো ব্রিক ওয়ালের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয় লক্ষ্য রেখে কাজ করব আর কোন কোন ভুল করলে আমাকে সেই ভুলটির অনেক বড় ধরনের মাসুল দিতে হবে। সেটি হতে পারে আর্থিকভাবে, সেটি হতে পারে স্ট্রাকচারের লোডের ক্ষেত্রে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা যখন একটি ব্রিক ওয়াল করব, আমার প্রথম দায়িত্ব হলো আমাকে রুমের লেআউট প্ল্যান ফাইনাল করা। অর্থাৎ আমার এই রুমটির সাইজ কত রয়েছে, 10 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 13 ফিট যে রুমটি আছে তার অ্যালাইনমেন্ট বা লেআউট ফাইনাল করা। অর্থাৎ আমাকে এই ওয়ালটি কোথায় আসবে এটাকে একটি ইট করে পুরো প্রজেক্টের লেআউট প্ল্যান ফাইনাল করা। অনেক সময় দেখা যায় মিস্ত্রিদের ভুলের কারণে যদি সঠিক জায়গায় আপনি ওয়াল না থাকে, সেক্ষেত্রে যখন চেক দিবেন আপনি অ্যাকচুয়াল মেজারমেন্ট না পাওয়ার কারণে ওয়ালটি ভেঙে ফেলতে হয়। তাই আপনাকে ব্রিক ওয়াল করার আগে দেখে নেবেন আপনার রুমের সাইজটি ঠিক আছে কিনা। 2 নাম্বার যে অপশনটি, আমাকে যে ইটটি আছে ইটের ক্যাটাগরিটি দেখতে হবে। আমরা যখন ব্রিক ওয়াল করব তখন 1 নাম্বার ইট দিয়ে ব্রিক ওয়াল করতে হবে। যদি কোনো কারণে আপনি ইটের সাইজগুলো সঠিক না থাকে, এক্ষেত্রে যখন ওয়ালটি করবেন ওয়ালের সারফেসটি ভালো আসবে না। অর্থাৎ আপনি যদি একটা ইট বড় হয় একটি ইট ছোট হয়, সেক্ষেত্রে ইটের আউট সারফেসটি সমস্যা হবে, ভালো আসবে না, মাল মেটেরিয়ালস বেশি লাগবে, স্ট্রেংথ কম পাবে। তাই আপনাকে অবশ্যই একই ব্রিক ফিল্টার এবং একই সময়ের ইট আপনারা ক্রয় করতে হবে। অনেক সময় দেখা যায় আমি একটি ইট ক্রয় করলাম, পরবর্তীতে আরেকবার যখন ইট ক্রয় করব একই সময় না হওয়ার কারণে, বিভিন্ন সাইজ হওয়ার কারণে আমার গাঁথনিটি প্রবলেম হতে পারে। এক্ষেত্রে প্রথম শর্ত কি, ইট সিলেকশনের ক্ষেত্রে আপনি 1 নাম্বার ইট সতর্কতার সাথে সিলেকশন করতে হবে। 2 নাম্বার যে অপশনটি, 2 নাম্বার অপশনটি হলো এই ইটটিকে সঠিকভাবে কিউরিং করা হয়েছে কিনা। অর্থাৎ আপনি যে ইটটি গাঁথবেন সেই ইটের মধ্যে একদিন, আমরা 24 ঘন্টা সাধারণত বলে থাকি, তার মধ্যে পানি ভালোভাবে কিউরিং করা হয়েছে কিনা। যদি আপনি কিউরিং করে না থাকেন তাহলে আপনি কি বিপদ আপনার সামনে আছে তা আমি বলতে চাচ্ছি। আপনি যদি সঠিকভাবে কিউরিং না করেন, আমার যে মশলাগুলো আছে, যে মোটরটি আছে সিমেন্ট এবং বালুর মধ্যে পানি দিয়ে যে মোটরটি আমি তৈরি করেছি, যে রেশিও অনুযায়ী পানি মিক্সিং করেছি, তা আমি যদি এই ইটটি ভালোভাবে কিউরিং করা না হয়, সেক্ষেত্রে আমি যখন এই ইটটি বসাবো তখন এই শুষ্ক ইটটি আমার মশলার পানিটি শোষণ করে ফেলবে। এক্ষেত্রে আমার ইটের স্ট্যান্ড বা বন্ডিং সঠিক হবে না। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমার ইটটি যদি সঠিকভাবে কিউরিং অর্থাৎ পানি যদি ভালোভাবে না ভিজিয়ে নিই, সেক্ষেত্রে আমি যখন একটা ইটের ওয়াল গাঁথবো তখন যে মোটরটি আছে, যে মশলাটি আছে, এই মশলার মধ্যে যখন আমি ইটটি বসাবো, সে মশলার যে সিমেন্টের পানিটি আছে সেটা আস্তে আস্তে শোষণ করবে, সেক্ষেত্রে আমার স্ট্রেংথ কমে যাবে। তাহলে 2 নাম্বার থাকবে যে আমার ইটটি সঠিকভাবে কিউরিং করা হয়েছে কিনা। 3 নাম্বার যে অপশনটি, 3 নাম্বার হলো এই ইটটিকে সঠিকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা। যেহেতু ইটটি মাটি দিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে ইটের উপরে এক ধরনের বালু থাকে। এই বালুটি যদি আপনি পরিষ্কার না করেন, অর্থাৎ কিউরিং এর ক্ষেত্রে যদি ভালোভাবে একটু পরিষ্কার না করেন, সেই ক্ষেত্রে আমি যখন এটা বসাবো তখন ইটের সাথে বন্ডিংটা না হয়ে আমার বালুর সাথে বন্ডিংটা হবে। তাই আমাকে ইটটা কোনো শ্যাওলা অথবা কোনো জাতীয় যদি ময়লা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে ইটটি পরিষ্কার করে নিতে হবে। এখন ইটের গাঁথনি চলাকালীন সময় আমাদের মিস্ত্রিদের একটা বিষয় আছে, যে একজন মিস্ত্রি অনেক সময় এই জায়গায় অনেক ভূমিকা পালন করে। আপনাকে চাইলে একজন মিস্ত্রির অদক্ষতার কারণে আপনার আর্থিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি মিস্ত্রি অভিজ্ঞ না হয়, সেক্ষেত্রে আপনাকে যে পরিমাণ মালামাল লাগবে তার থেকে অনেক বেশি লাগবে। এটা কিভাবে এই জিনিসটা আপনাদের আমি দেখাবো। আমরা যদি দেখি যে এই যে পাটটাকে আমি ধরেছি, আমার উপরে প্রায় 1-1.5 ইঞ্চির মতো গ্যাপ হয়ে গেছে। অর্থাৎ বটমে যে ইটটি আছে তার থেকে এই ইটটি 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে গিয়েছে। তাহলে আমি কিভাবে এখানে ক্ষতিগ্রস্ত হব? প্রথমত আমি ক্ষতিগ্রস্ত হব যখন আমি এখান থেকে প্লাস্টার করব। এই লেয়ারে যখন প্লাস্টার করতে যাব তখন এই গ্যাপে এখানে যদি আমার 1/2 ইঞ্চি প্লাস্টার হয়, উপরে গিয়ে আমার এই প্লাস্টারটা প্রায় 2.5 ইঞ্চির মতো হয়ে যাচ্ছে।
তার কারণ হলো এখানে যখন আমি প্লাস্টারটা করছি, এখানে আমি 1/2 ইঞ্চি যদি দিই, তার উপরে যখন আমি এটা প্লাস্টার করব, তখন ওই গ্যাপটার কারণে ওইখানে আমার মশলা অনেক বেশি লাগবে। এখানে আগেই বলে রাখি, আপনাকে একটি ব্রিক ওয়াল যখন করবেন, তা কোনোভাবে 3 ফিটের উপরে একদিনে গাঁথনি করা যাবে না। আমি যখন গাঁথনিটি করব, তখন একদিন প্রথম দিন 3 ফিট, তারপরে 3 ফিট, তারপরে 3 ফিট, এইভাবে আমি গাঁথনি করার চেষ্টা করব। যদি আমি 3 ফিটের অতিরিক্ত গাঁথনি করে থাকি, সেক্ষেত্রে আমার যে মশলাগুলো আছে, আমি যখন এটার উপরে একটি ব্রিক দিব, বটম থেকে টপ পর্যন্ত আমার মশলাটির স্ট্রেংথ সম্পূর্ণ না হওয়ার কারণে, লোডের কারণে মশলাটি বের হয়ে যেতে চাবে, মশলার যে পানিটি আছে তার বের হয়ে যাইতে চাইবে, এবং ব্রিকটি একই লেয়ারে রাখা সম্ভব হয় না। তাই আমরা অবশ্যই একটি ব্রিক ওয়ালকে 3 দিনে আমরা এটার কাজ করব, 3টি লেয়ারে। আর এখানে যখন আমি করব, তখন আমি বারবার সল দিয়ে এই জিনিসটা চেক করে নিব যে আমার এই কাজটি একই লেয়ারে আছে কিনা। যদি একই লেয়ারে না থাকে, তাহলে আমার এখানে মাল মশলা অনেক বেশি লাগবে, এবং আমার এখানে প্লাস্টারের থিকনেস অনেক বেশি হবে। এই পাশে ওয়াল এদিক থেকে ওইদিকে চলে যাবে, এই দিকটা এদিকে চলে আসবে। তখন আমার এই লিন্টারের এই জায়গাটা আমাকে বেশি করে চেক দিতে হবে, যেন লিন্টেন বরাবর এই জায়গাটা আমার সঠিক আছে কিনা। আমরা এই যে ওয়ালটি আছে, এটি মোটামুটি আমরা অ্যাকসেপ্টেবল ধরে নিতে পারি। কিন্তু আপনি দেখেন, আমি আরেকটি ওয়াল দেখাই। আমি যদি সেম ভাবে আরেকটি ওয়াল আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এখানে ঠিক নিচ থেকে বটম টপ পর্যন্ত আমি যদি দেখি, দেখেন এখানে প্রায় 2-3 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে। তাহলে আমার এই যে ব্রিক ওয়ালটি আছে, তার জন্য আমি যখন প্লাস্টার করব, এখানে অনেক বেশি মশলা লাগবে। সেক্ষেত্রে মালিকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল তৈরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দরজাটার মধ্যে অনেক সময় আমাদের মিস্ত্রিরা ভুল করে থাকে। এটা কেমন ভুল? আমার এই যে দরজাটি আছে, তা আমরা 7 ফিট বলে থাকি স্ট্যান্ডার্ড। অনেক সময় মিস্ত্রি যখন এখান থেকে এই মেজারমেন্টটি নেয়, 7 ফিট নিয়ে রাখা হয়। কিন্তু বাস্তবে যখন আমি কাজ করতে যাই, যদি আমি ঢালাইয়ের ক্ষেত্রে 7 ফিট রাখি, আমি যদি এখানে চোকারটা দিই, আমার নিচে যখন আমি ফ্লোর থেকে এখন দিব 7 ফিট, পরবর্তীতে আমার এখান থেকে যখন এই 7 ফিট নিব, আমার এখানে টাইলস হবে, টাইলসের কারণে আমার 2 থেকে 2.5 ইঞ্চি চলে যাবে। এই ক্ষেত্রে আমি যখন এই বিশেষ করে দরজার লিন্টারটি দিব, তখন 7 ফিট 2 ইঞ্চি তো হিসাবে আমরা এটা দিব। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আপনারা যদি প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।